শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে অধ্যায় 7-এর উদাহরণ নাম্বার 8 নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন দেখি উদাহরণ নাম্বার 8-এ কি বলছে। একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার দীর্ঘ বিমের 6 মিটার। সেন্টেন্সটা কেমন জানি একটা জগা খিচুড়ি করে দিচ্ছে, আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা যাই হোক, মানে এখানে বোঝাতে চাইছে সাধারণভাবে স্থাপিত একটা আয়তাকার বিম যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং এর নিজস্ব ওজন বাদে 1800 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। মানে প্রত্যেক মিটারে 1800 কেজি করে লোড সমানভাবে বিস্তৃত হয়ে আছে। নিম্নের তথ্যাবলীর সাহায্যে আয়তাকার বিমটির আকার ও লোহার পরিমাণ নির্ণয় করো। তো নিচে কি কি তথ্য দেওয়া আছে সেটা একবার দেখে নিই। যে এফএস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এফ প্রাইম সি 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এন ইজ ইকুয়াল টু 10। তো এটা কিছুটা পুরাতন বই, যদি আপনাদের সাথে না মিলে তো আপনারা একটু খুঁজে চেষ্টা করে নিন যে বইয়ের সাথে মিলে কিনা। আর যদিও সেটাও না হয় তাহলে ধৈর্য সহকারে একটু দেখবেন অঙ্কটা। আসলে যদি একটা অঙ্ক মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বাকি যে অঙ্কগুলো সব কিছুই আপনারা সমাধান করতে পারবেন, কারণ এগুলো একটা অঙ্কের সাথে আরেকটা অঙ্ক পুরোপুরি রিলেটেড। মানে একটা অঙ্ক ভালোভাবে বুঝে গেলে বাকি অঙ্কগুলো ইজিলি পেরে যাবেন। তো যারা প্রথম ভিডিওটি দেখে আসছেন তারা অবশ্যই জেনে গেছেন যে আমাদের প্লে লিস্টে ধাপে ধাপে সবগুলো ভিডিও মানে সিরিয়াল মেনটেন করে আপলোড করা হবে। তো আজকে সেটার প্রথম যে ভিডিও, ম্যাথমেটিক্যাল যে রিলেটেড যে প্রথম ভিডিও, সেটা হচ্ছে আজকের ভিডিওটা। তো আজকে আমরা বেশি কিছু না, জাস্ট 5টা যে ধাপ, সে 5টা ধাপ আমরা আলোচনা করব। মানে এই 5টা ধাপই কিন্তু বেশিরভাগ হচ্ছে আপনার পরীক্ষায় আসে এবং এর পরের পার্টে আমরা ফুল ডিজাইন করে দেখাবো। মানে 1 থেকে 10 নাম্বার স্টেপ পর্যন্ত পুরো ডিজাইনটা আপনার করে দেখাবো। তো আজকে আমরা মূলত হচ্ছে যে প্রথম যে 5টা ধাপ, সে 5টা ধাপ করব। তো আসুন, প্রথম ধাপে আমাদের কি করা লাগবে। এর আগে আমরা দেখেছিলাম প্রথম ভিডিওতে যে আপনার পরিচিতি পর্বের যে ভিডিওটা, সেটা কি দেওয়া ছিল যে ডিজাইন লোড নির্ণয়। মানে প্রথম ধাপে আমাদের যে কাজটি করা লাগতো সেটা এখন উল্লেখ করা হয়েছিল যে ডিজাইন লোড নির্ণয়। তাহলে আমরা এখানে সে অনুযায়ী লিখব স্টেপ অন। ডিজাইন লোড নির্ণয়, লোড নির্ণয়। এখানে মূলত আমরা ডাব্লিউর মান বের করব। তো ডিজাইন লোড বের করার পূর্বে আমাদের এখানে দেখতে হবে যে অঙ্কে কি কি ডাটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে শুধুমাত্র বিমের যে স্প্যান দৈর্ঘ্য, সেই স্প্যান দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। তো সেটা লিখি, দেওয়া আছে বিমের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু হচ্ছে যে 6 মিটার। তো প্রথম অঙ্কে আমরা বলছিলাম যে একটা অঙ্ক করার সময় আমরা ধাপে ধাপে যত কিছু নোট বলেন আর যা কিছু লাগে সবকিছু আমরা সেটা আস্তে আস্তে প্রকাশ করব। তো এখানে একটা জিনিস দেখেন যে অঙ্ক করার জন্য মূল হাতিয়ার বলতে পারেন যে এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো ছাড়া অঙ্ক করা অসম্ভব। তো এগুলো আপনারা নোট করবেন অবশ্যই, যেগুলো মনে থাকবে না সেগুলো বারবার লিখবেন এবং যেন মনে থাকে সে অনুযায়ী আপনারা ফলো করবেন, যেন মনে থাকে না, ভুলে যেন না যান। সে যে কাজটা করলে আপনারা ভুলে যাবেন না সেই কাজটা করবেন। তো এখানে দেখেন যে এখানে বিমের ধরনটা কি বলছে। বিমের ধরন বলছে সাধারণভাবে স্থাপিত, সাধারণভাবে স্থাপিত অর্থাৎ সিম্পল সাপোর্টেড। তো এখানে 4 ধরনের বিম, এই অধ্যায় মূলত 4 ধরনের বিম নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে যে সিম্পল সাপোর্টেড, মানে সাধারণভাবে স্থাপিত। সাধারণভাবে স্থাপিত ক্ষেত্রে যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, আপনার যে বিমের দৈর্ঘ্য সেটা যদি দেওয়া থাকে, সেই দৈর্ঘ্য থেকে আমরা যদি গভীরতা বের করতে চাই
তাহলে সেই দৈর্ঘ্যের সাথে 10 ভাগ করলে আমরা গভীরতা পেয়ে যাব। তারপর ফুললি কন্টিনিউয়াস মানে পূর্ণ ধারাবাহিক বিমের ক্ষেত্রে যে দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা যদি গভীরতা বের করতে চাই তাহলে L/12 মানে দৈর্ঘ্যের সাথে 12 ভাগ করলে আমরা গভীরতা পাবো। এবং হচ্ছে সেমি কন্টিনিউয়াস মানে পুরোপুরি ধারাবাহিক না, যেটা যেটা আধা ধারাবাহিক বিম, সেই আধা ধারাবাহিক বিমের ক্ষেত্রে আমরা ডি এর মান বের করতে মানে গভীরতা বের করতে চাইলে আমাদের কি করতে হবে, দৈর্ঘ্যের সাথে 10 ভাগ করতে হবে। এবং সিএল মানে ক্যান্টিলিভার বিম, সেই বিমের ক্ষেত্রে যদি আমরা গভীরতা বের করতে চাই তাহলে দৈর্ঘ্যের সাথে 6 দ্বারা ভাগ করলেই আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তো এখানে একটা জিনিস আপনার মনে রাখবে, এখানে যে এল এর মান, সেই এল এর মানটা সবসময় হচ্ছে আপনার সেন্টিমিটারে হবে। তো এখানে কিন্তু মান দেওয়া আছে আপনার মিটারে। তো আসুন এখানে আমরা এখন কি করব, বিমের গভীরতা নির্ণয় করব। ধরি বিমের গভীরতা ডি ইজ ইকুয়াল টু এল ভাগ কত, L/10। তো এখন কথা হচ্ছে যে মানে আমরা তো দেখাইলাম ওখানে কোন বিমের ক্ষেত্রে কত হবে। তো এল এর মান হচ্ছে কি 6, আর কি বললাম যে এটা সবসময় হবে কি সেন্টিমিটারে, মানে 6কে আমরা সেন্টিমিটার করে নেব, ভাগ হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা গভীরতা পাচ্ছি কত, গভীরতা পাচ্ছি এখান থেকে 60 সেন্টিমিটার। এখন আরো একটা বিষয় যে আমরা গভীরতা পেয়ে গেলাম, মানে আনুমানিকভাবে একটা ধরে নিলাম। এখন এই গভীরতা থেকে আমরা ইজিলি হচ্ছে যে প্রস্থ মানে প্রস্থ যেটা বিমের যে প্রস্থ, সেই প্রস্থটা বের করতে হলে আমাদের কি করতে হবে, সেই প্রস্থ বের করতে হলে এখানে দেখেন যে দেওয়া আছে যে প্রস্থ বি ইজ ইকুয়াল টু 0.5d থেকে 0.75d, মানে অর্ধেক থেকে আপনার হচ্ছে যে 0.75 এতটুকু পর্যন্ত নেওয়া যায়। তো আমরা এত বেশি ঝামেলাপূর্ণ ক্যালকুলেশনে যাবে না, আমরা ডিরেক্ট এখানের সাথে যে 60 সেন্টিমিটার পাইছি এটার সাথে 2 দ্বারা ভাগ করে দিয়ে আমরা অর্ধেকটা হিসাব করব। তাহলে এখানে গভীরতা পাইছি, এখন আমরা প্রস্থ বের করতে চাইলে কি করব, তাহলে বিমটির প্রস্থ বি ইজ ইকুয়াল টু কি হবে, D/2। আচ্ছা এই D/2 মানে 60/2, তাহলে কত হচ্ছে 30 সেন্টিমিটার। এ হচ্ছে আপনার বিমের দৈর্ঘ্য, গভীরতা এবং প্রস্থ, মানে 3টা মাত্রায় পেয়ে গেছি। এখন আমরা বের করব এই ধাপটা কিসের, এই ধাপটা হচ্ছে আমাদের লোড নির্ণয়ের। এখন আমরা লোডের দিকে আস্তে আস্তে আগাবো। তো আমরা এখানে দেখেন যে কি বলছে 6 মিটার, টোটাল বিমটাও দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 6 মিটার, কিন্তু নিজস্ব ওজন বাদে 1800 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। সমভাবে বিস্তৃত মানে বুঝে নিতে হবে যে নিজস্ব ওজন বাদে বলছে আবার, সমভাবে বিস্তৃত মানে 1 মিটারের জন্য কিন্তু আপনার যে 1800 কেজি লোড, সাপোজ ধরেন এটা একটা বিম, এই যে এইভাবে দিছে যে 1800 কেজি পার মিটার, মানে 1 মিটারের জন্য এটা যদি আপনার হয় ধরেন সাপোজ 2 মিটার ধরলাম, এখান থেকে পর্যন্ত যে স্থান দৈর্ঘ্য সেটা হচ্ছে যে 2 মিটার। তো 1800 কেজি পার মিটার মানে 1 মিটারে আপনার 1800 কেজি লোড নিচ্ছে, তাহলে 2 মিটারের জন্য কত হবে, 2 মিটারের জন্য হবে 3600 কেজি। তাহলে এখানে আমরা 1 মিটারের জন্য কতটুকু লোড হচ্ছে, তার আরোপিত লোড প্লাস তার নিজস্ব লোড যে কতটুকু হচ্ছে আমরা সেটা হিসাব করব। তারপরে হিসাব বের করার পরে আমরা টোটাল যে লোড সেই লোডটা বের করব। তাহলে 1 মিটার বিবেচনা করে বিমটিতে 1 মিটার বিবেচনা করে প্রথমত বের করব তার নিজস্ব ওজন, 1 মিটারের জন্য যেহেতু দৈর্ঘ্য 1 গুণন হচ্ছে কি প্রস্থ হচ্ছে কত 30 ভাগ হচ্ছে 100 মানে 30 সেন্টিমিটার। কিন্তু এখানে আমরা কি করতে হবে, এখানে আবার মিটারে কাজ করতে হবে। এটা 1 মিটার, এই যে 1 মিটার নিচে এখানে 1 মিটারের জন্য যেহেতু প্রত্যেকটা একক হবে আমাদের 1 মিটার মানে মিটারে। তারপর গভীরতা হচ্ছে কত 60 ভাগ হচ্ছে 100। আর কংক্রিটের হচ্ছে আপনার
যে একক ওজন সেটা কত 2400, তাহলে এখানে হচ্ছে কত 2400। এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 432 কেজি পার মিটার। মানে নিজস্ব ওজন, বিমটির নিজস্ব ওজন 1 মিটারে হচ্ছে কত 432 কেজি 1 মিটারের জন্য এটা। আর এখন 2 নম্বর হচ্ছে কি যে তার উপর আরোপিত লোড, এটা একটা বিম, ধরেন যে একটা বিম, এই বিমের উপরে আপনার যে লোড দিচ্ছে উপর থেকে যে একটা লোড আসতেছে সেটা কত, এটা হচ্ছে 1800 কেজি পার মিটার। অতএব এখন লিখবো কি আরোপিত লোড ইকুয়াল টু 1 গুণন 1800 কেজি। তাহলে টোটাল কত হচ্ছে, এটা 1800 কেজি পার মিটার। এখন 1 মিটারের জন্য টোটাল যে ইউনিট ওয়েট মানে একক ওজন কত সেটা আমরা দেখব। এটা হচ্ছে ওমেগা। এখানে মানে ভালোভাবে লক্ষ্য করবেন ওমেগা কোনটা ডাব্লিউ কোনটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এটা ওমেগা মানে হচ্ছে কি 1 মিটারের জন্য একক, যে 1 মিটারের জন্য যে টোটাল লোড সেটা 432 আর হচ্ছে 1800, এই দুইটা যোগ করে পাওয়া যায় আপনার 2232 কেজি পার মিটার। মানে 1 মিটারের জন্য 2232 কেজি লোড টোটাল বিমের উপরে আরোপিত হয়, মানে তার নিজস্ব ওজন সহ। তো এখানে এখন একটা কথা হচ্ছে যে বইয়ে এখানে দেখেন যে ডিরেক্ট 6 মিটার ধরে অঙ্কটা করে ফেলছে, কিন্তু আর এখানে আমি 1 মিটারের জন্য কি জন্য করলাম আপনারা পরবর্তীতে বুঝবেন এটা। এখন আমি সেটাকে খণ্ডায়ন করলাম না, পরবর্তীতে সেটা বুঝবেন। তো যাই হোক, এখানে ওমেগার মান পাইছি এত। এখন আমরা টোটাল যে ওয়েট সেটা লিখবো। অতএব মোট ওজন 2232 কোন হচ্ছে টোটাল বিমটা কত ছিল, বিমের টোটাল দৈর্ঘ্য ছিল হচ্ছে 6 মিটার, তাই না? টোটাল দৈর্ঘ্য ছিল 6 মিটার গুণন 6, তাহলে এটা গুণ করলে পাওয়া যাচ্ছে 13,392 কেজি। মানে টোটাল যে বিমটা 6 মিটার দীর্ঘ যে একটা বিম ছিল, মানে এই বিমটা যদি 6 মিটার হয় টোটাল এই বিমের উপর লোড হবে আপনার 13,392 কেজি। এখন আসি, এটা হচ্ছে আপনার 1 নম্বর ধাপ কিন্তু শেষ, আর কিছু কাজ নাই এখানে 1 নম্বর ধাপে। স্টেপ 1 লিখতে ভুলে গেছি, এখন হচ্ছে যে স্টেপ 2 মানে 2 নম্বর ধাপ। স্টেপ 2 এর কাজ হচ্ছে কি, স্টেপ 2 হচ্ছে যে সর্বোচ্চ শিয়ার ফোর্স, সর্বোচ্চ শিয়ার ফোর্স ভি। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে ছোট ভি এবং বড় ভি এর মধ্যে পার্থক্য। এটা কিন্তু শিয়ার ফোর্স, শিয়ার পিওর না, সর্বোচ্চ শিয়ার ফোর্স এটা হচ্ছে বড় ভি, বড় হাতের যে ভি অর্থাৎ ক্যাপিটাল ভি সেটা হচ্ছে ভি। আর আরেক ক্ষেত্রে আপনার 6 নম্বর স্টেপের ওখানে একটা কাজ আছে, যেটা হচ্ছে ছোট ভি যে কাজ লাগে। যাই হোক, এটা হচ্ছে কি শিয়ার ফোর্স, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ভাগ 2। এই যে মোট ওজন এটা কিন্তু বড় হাতের ডাব্লিউ, তাহলে এখানে 13,392 ভাগ 2, এটা ভাগ করে পাওয়া যায় 13,392 ভাগ 2 6,696 কেজি। শিয়ার ফোর্সের একক কিন্তু কেজি, মানে কেজি পার মিটার বা সেন্টিমিটার দিয়ে দেন না। এই হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 এখান থেকেই শেষ, জাস্ট এইটুকুই, শিয়ার ফোর্সের জাস্ট এই এক লাইনের মধ্যে শেষ, আর কোনো কাজ নাই। এখন আমরা চলে আসবো 3 নম্বর ধাপে। স্টেপ 3। স্টেপ 3 কি, এখানে স্টেপ 3 আমাদের উল্লেখ করা হয়েছিল কি যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট বড় হাতের এম। মোমেন্ট এম ইজ ইকুয়াল টু কি, এখানে দেখেন আবার চলে আসি এ নোটে,
যে মোমেন্ট 3 নম্বর ধাপে মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে দেখেন 4 ধরনের বিমেই দেওয়া আছে এখানে, সিম্পল সাপোর্টেড, ফুললি কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস এবং ক্যান্টিলিভার। তো সাধারণভাবে স্থাপিতের ক্ষেত্রে কি WL ভাগ হচ্ছে কত 8, ফুললি কন্টিনিউয়াস ক্ষেত্রে WL ভাগ 12 এবং সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে কত WL ভাগ 10। মানে এখানে দেখে নেন যে 4টা বিমের ক্ষেত্রে 4 ধরনের সূত্র। তো যেহেতু আমাদের এখানে সাধারণভাবে স্থাপিত, তাই আমরা এটা কি লিখবো, WL ভাগ হচ্ছে 10 গুণন 8। আবার অন্যভাবে কেউ যদি করে, এই যে এইভাবে করে অনেকে, m = ওমেগা L স্কোয়ার ভাগ হচ্ছে 10 × 100। মানে এখানে L স্কোয়ার, কিন্তু এখানে L না, এখানে L স্কোয়ার হওয়ার মানে কি, এটা হচ্ছে ওমেগা মানে ইউনিট ওয়েট, একক ওজন। ওরা এখানে এই জিনিসটা নিয়ে কাজ করে, কিন্তু এখানে যে ওমেগা এটা হচ্ছে ওরা এই জিনিসটা নিয়ে কাজ করে, এখানে যে লোডটা পেয়েছি, আর আমরা কাজ করব এটা নিয়ে, এই যে W এটা নিয়ে কাজ করব 13,392। তাহলে এখানে আমাদের W এর মান বসতেছে কত 13,392 গুণন L এর মান হচ্ছে 6। তো 3 নাম্বার ধাপটা কি, স্টেপ 3 হচ্ছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। 3 নাম্বার ধাপটা হচ্ছে কি সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়। তাহলে m = হচ্ছে কি WL ভাগ হচ্ছে 8 × 100। অনেকে আবার এই সূত্রটা কিভাবে লেখে জানেন, অনেকে এভাবে m = ওমেগা L স্কোয়ার ভাগ 8 গুণন 100 এইভাবে লেখে। তো বিষয় না, দুইটাই একই জিনিস। এখানে আমরা ওমেগা ব্যবহার করছি, মানে ইউনিট ওয়েট যেটা 1 মিটারের জন্য, আর এটা আমরা টোটাল যে 6 মিটারের সাথে গুণ করে যেটা পাইছি সেটা হচ্ছে টোটাল, এটা W, এটা হচ্ছে ওমেগা। এখানে L হবে, এখানে L স্কোয়ার হবে, একই। ওই এদিক দিয়ে গেলো যা, সেদিক দিয়ে গেলো তা, একই জিনিস। তো এখন W এর মান কত পাইছিলাম ওখানে 13,392 গুণন L এর মান হচ্ছে কত 6, আর এটা 100টা উপরে চলে যাবে, ভাগ থাকবে কি নিচে 8। এখন এটা গুণ করলে পাওয়া যায়, এটা পাওয়া যাবে 1 2টা 0 4 4 0 0 কেজি সেন্টিমিটার। একক আসবে কিন্তু সেন্টিমিটারে, মানে এখানে 100 দ্বারা গুণ করা হয়েছে মূলত এই মিটারটাকে সেন্টিমিটার করে নেওয়ার জন্য। এ পর্যন্তই হচ্ছে আপনার 3 নাম্বার স্টেপ, মানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়। এখন আমরা আসবো 4 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ কি, এখানে দেখেন 4 নাম্বার স্টেপ হচ্ছে কি কার্যকরী গভীরতা নির্ণয়। স্টেপ 4 হচ্ছে কি কার্যকরী গভীরতা নির্ণয় বা ইফেক্টিভ ডেপথ। তো তার আগে আমাদের একটা জিনিস জেনে নেওয়া উচিত যে আসলে কার্যকরী গভীরতাটা কি। আচ্ছা আসুন তার আগে আমরা জেনে নিই কার্যকরী গভীরতাটা কি। সাপোজ এখানে আমরা একটা বিমের প্রস্থচ্ছেদ অঙ্কন করলাম। তো বিমের ক্ষেত্রে আসলে রডগুলো কোথায় থাকে আপনাদের জানা আছে কি? রড কিন্তু থাকে আপনার হচ্ছে যে নিচের যে আপনার টেনশন জোন সেটা। আচ্ছা বিমটা কিন্তু দুই ভাগে ভাগ করি, উপরেরটুকু হচ্ছে যে কম্প্রেশন জোন এবং নিচেরটা হচ্ছে টেনশন জোন। এটা হচ্ছে চাপ এলাকা, এটা হচ্ছে টান এলাকা। এই টান এলাকাতে কিন্তু আপনার হচ্ছে যে মাইল্ড স্টিল বা রড যেটা সেটা কিন্তু এই আপনার টান এলাকাতে থাকে এবং চাপ এলাকাতে মূলত কংক্রিটই থাকে। আর উপরে জাস্ট দুইটা হ্যাঙ্গার বার, মানে রডগুলোকে যথাস্থানে ধরে রাখার জন্য উপরে জাস্ট দুইটা হ্যাঙ্গার বার দেওয়া থাকে। কিন্তু মূল যে রড সেই রডগুলো কিন্তু থাকে মেইন বার, সেটা থাকে এই যে এ বরাবর নিচে। এখানে একটা ক্লিয়ার কভারিং, এখান থেকে এটুকু আপনার ক্লিয়ার কভার থাকে, তারপরে আপনার এ পর্যন্ত রড থাকে। তো এখন আমরা যে কার্যকরী গভীরতা বের করতে আসছি, মানে ডি এর মান, আসলে ডিটা কি? কার্যকরী গভীরতা হচ্ছে যে বিমের উপর পৃষ্ঠ থেকে প্রধান রডের
কেন্দ্র বরাবর যে গভীরতা বা দূরত্ব সেটাকে বলা হয় আপনার কার্যকরী গভীরতা। এই যে দেখেন বিমের উপর পৃষ্ঠ, এই উপর পৃষ্ঠ থেকে মেইন বারের কেন্দ্র পর্যন্ত, এর কেন্দ্র পর্যন্ত হবে কিন্তু, আবার নিচে না বা উপরেও না, কেন্দ্র পর্যন্ত যে আপনার গভীরতা সেটা হচ্ছে কি আপনার কার্যকরী গভীরতা। আর তাহলে টোটাল গভীরতা কোনটা? টোটাল গভীরতা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটুকু হচ্ছে আপনার টোটাল গভীরতা। এটা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয় এবং এটা হচ্ছে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। আবার তাহলে কার্যকরী কভারিং কি? একইভাবে কার্যকরী কভারিং হচ্ছে কি এই প্রধান রডের কেন্দ্র থেকে এখান পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আপনার কার্যকরী কভারিং। তো আশা করি যে কার্যকরী গভীরতা সেটা বুঝতে পারছেন। তো কার্যকরী গভীরতার সূত্র হচ্ছে কি ডি ইজ ইকুয়াল টু √m ভাগ আর বি। তো এখন পর্যন্ত আমরা যে মানগুলো পেয়েছি সেটা হচ্ছে কি এম এবং বি। বিটা হচ্ছে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কত, টোটাল গভীরতা পাইছিলাম 60 এবং তার অর্ধেক ধরে নিয়েছিলাম বি এর মান মানে 30। তাহলে এম এর মানটা মানে মোমেন্টটা আগে লিখে নিই এখানে 144.00 ভাগ হচ্ছে এখানে আর এর মানটা পাইনি আমরা, আর এর মানটা বের করা লাগবে এখন। তাহলে বি হচ্ছে কত 30, এগুলো কিন্তু সেন্টিমিটার, কারণ কি এখানে কিন্তু সেন্টিমিটার মান আসছে, তাই এটা আমরা সেন্টিমিটার নিব এখানে। আর এর মান এখন বের করা পালা। তো আর এর মান বের করার আগে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কে এর মান বের করতে হবে। তো কে এর সূত্র হচ্ছে কি এন ভাগ এন প্লাস এফ এস ভাগ হচ্ছে কি এফ সি, এটা হচ্ছে কে এর সূত্র। তো অনেক সময় কি হয় যে এই মানগুলো সহজভাবে দেওয়া থাকে না বইয়ে, এখানে সহজভাবে দেওয়া থাকে না। এখানে এফ এস ভাগ হচ্ছে কি এফ প্রাইম সি, এই যে দেখেন এখানে এফ প্রাইম সি দেওয়া আছে, কিন্তু আমাদের মান লাগবে কি এখানে জাস্ট এফ সি। তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে যখন আপনার এফ সি বের করতে হবে, এফ সি ইজ ইকুয়াল টু 0.45 ইন্টু এফ প্রাইম সি, মানে এফ প্রাইম সি এর 45% হচ্ছে আপনার এফ সি। তাহলে 0.45 এর সাথে যদি এই মানটা গুণ করি 210, তাহলে পেয়ে যাচ্ছি কত 0.45 গুণন 210, এটা পেয়ে যাচ্ছি 94.5। এ হচ্ছে কথা। এখন এন এর মান হচ্ছে কত 10, আবার এন এর মান 10 প্লাস এফএস এর মান দেওয়া আছে এখানে 1400, দেখা যাচ্ছে নিশ্চয়, হ্যাঁ 1400, এখানে যে 1400, তারপর হচ্ছে এফসি এর মান বের করলাম কত 94.5। এখন ক্যালকুলেটরে উঠাই কত আসে, 10 ভাগ হচ্ছে 10 প্লাস 1400 ভাগ 94.5, 0.423 নিয়ে নেব এখানে। এখন কে এর মান বের হয়ে গেলে আমাদের যে কাজটা পরবর্তীতে করা লাগবে সেটা হচ্ছে যে জে এর মান বের করতে হবে। জে ইজ ইকুয়াল টু 1 মাইনাস কে ভাগ 3, 1 থাকলো, কে এর মান হচ্ছে কত 0.403 ভাগ হচ্ছে 3, এটা হচ্ছে 0.865। এটা আবার মাইনাসটা কাউন্ট করে না, আমি উল্টা ভাবে করছি তো সেজন্য মাইনাস হচ্ছে। তারপরে এখন আমাদের চূড়ান্ত যে ফলাফল সেটা আর এর মান আসবে, আর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ সি জে কে। তাহলে হাফ মানে 0.5, এফ সি এর মান হচ্ছে কত 94.5 ইন্টু জে এর মান হচ্ছে কত, এটা হচ্ছে জে এর মান 0.865, আবার কে এর মান হচ্ছে কত গুণন 0.403। এখন এটা গুণ করি দেখি কত পাওয়া যায়, 0.5 গুণন 94.5 গুণন 0.865 গুণন 0.403, এটা 16.47। আচ্ছা এটাকে কই লিখি পৃষ্ঠে না যায়, এই যে এখানে লিখলাম, আপনারা বুঝে নিন এখানে 16.47
47 এই মানটা, আর এই মানটা পাইলাম এখানে 16.47। তো এখন কথা হচ্ছে যে এই মানটা কিন্তু সচরাচর 15-16-র মধ্যেই থাকে। যদি আপনাদের কোনো সময় ভুল করে 8, 9, 10 এরকম চলে আসে, তাহলে একটু বিশেষভাবে সতর্ক হইয়েন যে আসলে অঙ্কটা আপনার ভুল হয়ে যাচ্ছে নাকি ঠিক হচ্ছে, একটু লক্ষ্য করিয়েন। মানে যদি 15-16-র নিচে বা খুব বেশি উপরে চলে যায়, তাহলে আবার ট্রায়াল দিয়েন যে আসলে ঠিক হচ্ছে কিনা। তো এটা আর এর মান পাইলাম আপনার 16.47। তাহলে এখান থেকে এখন দেখি কার্যকরী গভীরতা কত পাওয়া যায়। 144 ভাগ 16.47 গুণ হচ্ছে 30, এটা 45 পাওয়া যাচ্ছে। তাহলে কার্যকরী গভীরতা হচ্ছে 45.08 সেন্টিমিটার। তাহলে এখন আমরা 45.08 সেন্টিমিটার হচ্ছে যে আপনার যে কার্যকরী গভীরতা সেটা পাইছি। এখন যদি আমরা কভারিং, যে ক্লিয়ার কভারিং, সেটা যদি আমরা 5.5 সেন্টিমিটার ধরি, আচ্ছা ধরি, কভারিং 5.5 সেন্টিমিটার, অতএব মোট গভীরতা ডি ইজ ইকুয়াল টু 45.08 এর সাথে আপনার 5.5 যোগ করেন, কত হয়? যোগ 5.5, তাহলে 50.58 সেন্টিমিটার। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা এখানে যে মানটা আমরা পাইলাম মোট গভীরতা, আমাদের যে টোটাল ক্যালকুলেশন করে যে মানটা পাইছি সেটা হচ্ছে 50.58 সেন্টিমিটার। আর আমরা ধরে নিয়েছিলাম কত? এখানে ধরে নিয়েছি 60 সেন্টিমিটার। এখানে যে মানটা ধরে নিয়েছি 60 সেন্টিমিটার। এই মানের থেকে আমাদের হিসাব নিকাশ করে যে মানটা পাবো, সেই মানটা যদি কম আসে, তাহলে আমাদের বুঝে নিতে হবে ডিজাইন ঠিক আছে। আর যদি কোনোভাবে এটা 60-এর উপরে চলে যেত, এই মানটা যদি আপনার 60-এর উপরে চলে যেত, তাহলে আমাদের বুঝে নিতে হতো ডিজাইনের কোথাও ভুল আছে, ডিজাইনটা ফেল হয়ে যাবে এবং ডিজাইনটা পুনরায় করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব ঠিক আছে। তো এখানকার কম্পারিজনটা আমরা সাপোজ লিখে দিই, এটাকে 50.58 থেকে এটাকে আমরা 51 করে দিই, 51 সেন্টিমিটার, তাই না? ভাঙা সংখ্যা না থেকে পূর্ণ সংখ্যা করে দিই। তাহলে এখন আমরা লিখব যে বিমের আকার, অতএব বিমের আকার কত হচ্ছে? বিমের আকার হবে 30 সেন্টিমিটার। 30 গুণ হচ্ছে কত? 51 সেন্টিমিটার। এটা হচ্ছে বিমের আকার। তারপরে আসি আমাদের 5 নাম্বার ধাপ, যেটা হচ্ছে কি টার্ন রডের ক্ষেত্রফল নির্ণয়। স্টেপ 5, এটা হচ্ছে কি টার্ন রডের ক্ষেত্রফল নির্ণয়। এএস, এরিয়া অফ টেনসাইল স্টিল। এস ইজ ইকুয়াল টু এম ভাগ এফএস জেডি। আবারও বলে দিচ্ছি, এখানে যে নোটটা আছে এই নোটে কিন্তু যাবতীয় সূত্র দেওয়া আছে। এই যে এম ভাগ এফএস জেডি, এদিকে আরও আছে। আপনার যখন আমরা যে অঙ্কে যাব সেই অঙ্কে এগুলো সবগুলো আস্তে আস্তে করাবো, সমস্যা নাই। কেবল আপনারা পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। এখানে এম এর মান কত? এম এর মান পাইছিলাম ওখান থেকে, এম এর মান হচ্ছে 144.00। এফএস হচ্ছে কত? 1400। জে এর মান এখান থেকে হচ্ছে কত? 0.865। ডি এর মানটা এখান থেকে 45.08। এটা আপনার
25 ধরা যায় অথবা 50 ধরা যায়, 45.5 ধরলাম, সমস্যা নাই। এখানে লিখে দিবেন, দেখো এখানে মিসিং গেছে, সমস্যা নাই। এর পরবর্তী থেকে আপনারা লিখে দিবেন এখানে যে ভাঙা সংখ্যা না পেয়ে একটু পূর্ণ সংখ্যা করার চেষ্টা করবেন। এখন দেখা যাক কি হয়। চোদ্দশো গুণন 0.865 45.5, এটা আছে 18.22 সেন্টিমিটার স্কোয়ার। এখানে যে মানটা পাইলাম 18.22 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে যে আপনার টোটাল যতগুলো রড ব্যবহার হবে সেই বিমটাতে, টোটাল যে যতগুলো রড ব্যবহার হবে প্রত্যেকটা রডের একত্রে ক্ষেত্রফলটা হচ্ছে কত, 18.22 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন আমরা যদি একটা নির্দিষ্ট মাপের রড ব্যবহার করি তাহলে রডের সংখ্যাটা আমরা পেয়ে যাব। সাপোজ ধরেন 16 মিলিমিটার উপরে হিসাব করতে হবে, 16, 20 মিলিমিটার, 22, 25, 28, 30, এভাবে যে রডের মাপ আছে সেই অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, সাপোজ আমরা 25 মিলিমিটার রড ধরি, যে 25 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে রড সংখ্যা, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম। এন হচ্ছে কি 18.22 ভাগ হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার, মানে 25 মিলিমিটার বারের যেহেতু রড, তাহলে এখানে 2.5, এটা সেন্টিমিটার, মানে এখানে সেন্টিমিটার, এই মিলিমিটারটাকে সেন্টিমিটার করে নিতে হবে স্কোয়ার। তাহলে এখন দেখি কতগুলো পাওয়া যাচ্ছে সংখ্যাটা। 18.22 ভাগ হচ্ছে 0.784, মানে π/4 হয় 0.7854, এটা মান এটা হয়। আর 2.5 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 3.71, মানে 4টা রড। 3.71 মানে হচ্ছে কি আপনার 4টি রড, মানে বিমটাতে টোটাল আপনার 4টা রড ব্যবহার হবে। এইভাবে একটা যদি চিত্র আঁকাই, 1, 2, 3, 4টা রড এবং উপরে 2টা হ্যাঙ্গার বার, এইভাবে দিয়ে স্ক্র্যাপ দিয়ে, এই যে এগুলো হচ্ছে মেইন বার, এগুলো হচ্ছে হ্যাঙ্গার বার। তো আসলে চিত্রটা আপনার সব শেষের ধাপে দেওয়া লাগবে, মানে 10 নম্বর ধাপে, এখানে এমনিতেই দিলাম। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। Subscribe to my channel.